9 দফা আমরা 18 জুলাই তৈরি করেছিলাম। এই 9 দফা আমরা প্রত্যেকটা মিডিয়া হাউসে গিয়ে পৌঁছে দিয়েছিলাম। এই 9 দফার আব্দুল কাদের থেকে ভিডিও নিয়ে আন্তর্জাতিক যে গণমাধ্যমগুলো আছে সেই গণমাধ্যমগুলোর কাছে আমরা পৌঁছে দিয়েছিলাম। এই 9 দফায় এমনভাবে এটা তৈরি করা হয়েছে যে এই 9 দফাটা যদি মানা হয় তাহলে হাসিনা তার ক্ষমতা থেকে তার পদত্যাগ অবশ্যই করতে হবে, তার ক্ষমতার মস্তক ভেঙে চুরমার হয়ে যাবে। তো এই আন্দোলনের শুরুতে আপনারা যদি দেখেন প্রথম দিকে এটা কোটা সংস্কার আন্দোলন ছিল এবং 14 জুলাই যেদিন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমাদের শিক্ষার্থী ভাই বোনরা রাতে বেরিয়ে পড়ে এবং প্রত্যেকে তুমি কে আমি কে রাজাকার রাজাকার স্লোগানে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস মুখরিত হয়। এরপরের দিন 15 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের ভাই বোনদের ওপর ইতিহাসে ন্যাক্কারজনক বর্বর হামলা চালানো হয়। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এবং তার দোসর বহিরাগত নিয়ে এসে আমাদের ভাই বোনদের উপর নির্মম হামলা চালানো হয়। ওই দিনেই আমরা শপথ নিয়েছিলাম আমরা আমাদের এই আন্দোলনটাকে আর কোটার মধ্যে সীমাবদ্ধ রাখবো না। ফেসিবাদ মুক্ত বাংলাদেশ বিনির্মাণ আগ পর্যন্ত আমরা আমাদের লড়াইকে চালিয়ে যাব। এবং ওই দিন রাতেই আমরা ওই দিনেই পরিকল্পনা ছিল সন্ধ্যার পরেই আমরা প্রত্যেকটা হল ছাত্রলীগ মুক্ত করব এবং সেই অনুযায়ী আমরা পরিকল্পনা নিয়েছিলাম। কিন্তু সময় ঘাটতি এবং সামগ্রিক প্রস্তুতির না থাকার কারণে আমরা একদিন আমরা দীর্ঘায়িত করেছিলাম। এবং ওই দিন রাতেই আজকে মির্জা গালিব ভাই আছেন, আমরা ওই দিন রাতে মির্জা গালিব ভাই সব বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রায় 10-12 জন সভাপতি এবং আমাদের কেন্দ্রীয় সংগঠনের যারা দায়িত্বশীল ছিল তাদের সাথে আমরা বসে মিটিং করি এবং আমরা সিদ্ধান্ত নিই 16 জুলাই আমরা বড় ধরনের একটি জমায়েতের মাধ্যমে আমাদের শিক্ষার্থী ভাই বোনের উপর যে ন্যাক্কারজনক হামলা হয়েছে আমরা এটার প্রতিবাদ জানাবো এবং আমরা আরো শক্তিশালী হয়ে আমরা মাঠে ফিরবো। এবং তারই আলোকে আপনারা দেখতে পেয়েছেন 16 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় শহীদ মিনারে লোকে লোকারণ্য হয়েছে প্রত্যেকটা হল থেকে এবং ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে মুক্তকামী জনতা তারা মিছিল নিয়ে আসে এবং ওই দিনেই পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওই দিন রাত থেকে ছাত্রলীগ মুক্ত হয় এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এবং তার দোসররা তার ক্যাম্পাস থেকে পালিয়ে যায়। এবং পরের দিন সকালে গাইবানা জানাজা ছিল আমাদের। ওই দিনে আবু সাইদ সহ সারা দেশে 6 জন শহীদ হয়। শহীদ হওয়ার পরে তখন আমরা সিদ্ধান্ত নিয়ে নিই, আমরা শপথ নিয়ে নিই আমরা এই শহীদ শাহাদাতের রক্তের সাথে আমরা বেইমানি করবো না, আমরা সবাই জীবন দেব, ফেসিবাদ মুক্ত বাংলাদেশ না গড়ার আগ পর্যন্ত আমরা আমাদের লড়াই চালিয়ে যাব। এবং এর প্রেক্ষিতে 17 জুলাই গাইবানা জানাজা হয় এবং এই গাইবানা জানাজায় যে সামনে কফিনগুলো ছিল এই কফিনগুলো ঢোকাতে আমাদের অনেক বেশি ব্যাগ পেতে হয়েছিল। আমরা শাহবাগ দিয়ে চেষ্টা করেছিলাম, এরপরে আমাদের চাঙ্গারপুল দিয়ে চেষ্টা করেছিলাম, সর্বশেষ আমাদের পলাশি দিয়ে চেষ্টা করেছি, ওখান থেকে বাইরে পরে নীলকেত দিয়ে আমাদের ঢুকাতে হয়েছে। এবং এইভাবে বিভিন্ন ক্রিটিক্যাল টাইমের মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হয়েছে এবং গাইবানা জানাজা পরবর্তী আমাদের উপর হামলা চালানো হয় এবং ওই দিন প্রত্যেকটা হল ক্যাম্পাস বন্ধ করে দেওয়া হয় এবং ক্যাম্পাস বন্ধ করে দেওয়ার পরে একটা সংকট তৈরি হয় যে ক্যাম্পাস থেকে যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলনটা শুরু হয়েছে সেই ক্যাম্পাসটা বন্ধ ঘোষণা করা হয়েছে। এখন করণীয় কি করা যায়? তখন আমরা সিদ্ধান্ত নিলাম এই আন্দোলনটাকে আমরা শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় না আমরা সারা দেশে ছড়িয়ে দেব। মূল সমন্বয়ক যারা ছিল তাদের সাথে কথা হলো এবং কেন্দ্রীয় সংগঠন আমাদের দায়িত্বশীলদের সাথে আমরা কথা বললাম। এর পাশাপাশি প্রাইভেট ইউনিভার্সিটি যারা দায়িত্বশীল ছিল ওনাদের সাথে কথা বললাম, সামগ্রিকভাবে সবার সাথে কথা হয় এবং আলহামদুলিল্লাহ এরপর দিন 18 জুলাই আমরা প্রাইভেট ইউনিভার্সিটি সহ সারা দেশে সকল আপামর ছাত্র জনতার স্বতঃস্ফূর্ত আমরা বিস্ফোরণ দেখতে পেয়েছি, যার মাধ্যমে এই আন্দোলনটা সারা দেশব্যাপী ছড়িয়ে পড়ে। এবং ওই সময় আমরা শুনতে পাচ্ছিলাম যে কোনো সময়ে ইন্টারনেট অফ হয়ে যেতে পারে এবং কারফিউ জারি করা হইতে পারে। তো আমরা তখন সবাই বসে বিশ্ববিদ্যালয়ে এখানে মির্জা গালিব ভাই আছে এবং রিফাত ভাই আছে, এরকম আমরা 7-8 জন সভাপতিরা আমরা বসে আমরা কর্মসূচি প্রণয়নের ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিচ্ছিলাম। আমরা এমন একটি কর্মসূচি আমরা নির্ধারণ করব, এমন কর্মসূচি থাকবে যেখানে নেতা থাকুক আর না থাকুক কিন্তু আন্দোলন চলতে থাকবে। এবং সেই আলোকে আমরা 9 দফা তৈরি করেছিলাম। এই 9 দফা আমরা 18 জুলাই তৈরি করেছিলাম এবং 9 দফা তৈরি করার পরে 19 জুলাই আপনার যারা কারফিউ যারা করা হয়েছিল, ইন্টারনেট ব্ল্যাক আউট, হঠাৎ করে ইন্টারনেট নাই, পুরো দেশে অন্ধকার, কি হচ্ছে কেউ কিছু বুঝতে পারছিল না। তো সেই সময়ে সমন্বয়ক আব্দুল কাদের সাথে কথা হয়, আব্দুল কাদেরকে আমরা সেফ হোমের ব্যবস্থা করেছিলাম এবং ওই সময়ে এই 9 দফা আমরা প্রত্যেকটা মিডিয়া হাউসে গিয়ে পৌঁছে দিয়েছিলাম এবং শিবিরের নেতৃবৃন্দ দায়িত্বশীলরা এখানে অগ্রণী ভূমিকা পালন করেছিল। এবং এই 9 দফার আব্দুল কাদের থেকে ভিডিও নিয়ে আন্তর্জাতিক যে গণমাধ্যমগুলো আছে সেই গণমাধ্যমগুলোর কাছে আমরা পৌঁছে দিয়েছিলাম
এবং আপনারা যদি এই 9 দফা দেখেন, এই 9 দফায় এমনভাবে এটা তৈরি করা হয়েছে যে এই 9 দফাটা যদি মানা হয় তাহলে হাসিনা তার তার ক্ষমতা থেকে তার পদত্যাগ অবশ্যই করতে হবে, তার ক্ষমতার মস্তক ভেঙে চুরমার হয়ে যাবে। এর পাশাপাশি দল হিসেবে তার দলও, তার কোন দলের অস্তিত্ব থাকবে না। এবং 9 দফার যে প্রথম দফা ছিল ছাত্র হত্যার দায় নিয়ে ফ্যাসিস্ট হাসিনাকে তাকে ক্ষমা চাইতে হবে, জাতির কাছে প্রকাশ্য ক্ষমা চাইতে হবে। তো এই 9 দফার মাঝে প্রথম দফায় কিন্তু 1 দফার কথা বলা আছে, তাকে পদত্যাগ করতে হবে। তো এরপরে এই যে কথাগুলো বলছিলাম তখন ইন্টারনেট ব্ল্যাক আউটের সময় 19 তারিখ আমরা তখন এই 9 দফা পৌঁছাতে হবে প্রত্যেকটা মিডিয়া হাউসগুলোতে। তখন ডিজেফাই লোকরা বসে আছে, তখন আমাদের ক্যাম্পাস সাংবাদিক যারা আছে আমরা তাদের কাছে গিয়ে তাদের কাছে অফলাইনে ফোন দিয়ে তাদের কাছে 9 দফার যে লিফলেট ছিল সেটা আমরা পৌঁছে দিয়েছি। এবং এর পাশাপাশি আমরা ট্যাক্স দিয়ে প্রত্যেকটা মিডিয়া হাউসে যারা সাংবাদিক ছিল তাদের কাছে আমরা পৌঁছে দিয়েছি। যদি আমি আমার একটা স্টোরি আপনাদের সাথে শেয়ার করি, ওই সময় 9 দফা পৌঁছাতে হবে। তখন আমি একটা বিল্ডিংয়ে গেলাম, নতুন বিল্ডিংয়ে টুলেট, ওখানে ঢুকে নতুন বিল্ডিং জাস্ট দেখার জন্য। এর মধ্যে ঢুকে ওখানে গিয়ে 9 দফার যে বিষয় যে টেক্সট আছে সেই টেক্সটটা সবাইকে সকল সাংবাদিকদের কাছে মেসেজ করে এইভাবে পাঠিয়ে তারপর আবার সিমটা খুলে এরপর হচ্ছে আবার ব্যাক করা। তখন দেখতে পাচ্ছিলাম আমার আশেপাশে এজেন্সির লোকরা ঘোরাফেরা করতেছে, কিন্তু আমি ওইখানে সিমটা খুলে ডিভাইস চেঞ্জ করে আবার নিচে এসে আবার হচ্ছে সম্পৃক্ত হওয়া। এইভাবে আমাদের পুরো আন্দোলনটা 19 তারিখের পর থেকে 25 তারিখ পর্যন্ত যে ইন্টারনেট ব্ল্যাক আউট ছিল, এই সময়ে আপনারা জানেন পুরো আন্দোলন আমাদের সমন্বয়ক যারা ছিল তারা সবাই বেশিরভাগই তারা অনেকে গৌণ অবস্থায় ছিল, রিচ করা যাচ্ছিল না। এই পুরো আন্দোলনটাকে ইসলাম ছাত্র শিবিরের দায়িত্বশীল জনশক্তি এবং সামগ্রিক সারা দেশের সাথে সমন্বয় করার জন্য আমরা কাজ করেছিলাম। এবং ওই সময়ে প্রতিদিনই প্রেস রিলিজ আকারে আমরা 3টা সাড়ে 3টার দিকে আমরা প্রতিদিনই কর্মসূচিগুলো পাঠাতাম। 52 সমন্বয়কের তাদের প্রেস রিলিজ, 62 সমন্বয়কের প্রেস রিলিজ, এভাবে প্রতিদিনই প্রেস রিলিজ গেছে। এবং এখন আমার যে একটা নাম্বার আছে সেই নাম্বার থেকে আমি প্রতিদিন সাংবাদিকদের কাছে আমি প্রেস রিলিজগুলো পাঠিয়েছিলাম। এখনো ক্যাম্পাস সাংবাদিক যারা আছে, বড় বড় মিডিয়া হাউসে যারা সাংবাদিক আছে তাদের কাছে সেগুলো ডকুমেন্টস হিসেবে আছে। তো ওই সময় এই যে ক্রিটিক্যাল টাইম, এখন আমরা যত সহজে বলছি খুবই ক্রিটিক্যাল টাইমে আমরা এই কাজগুলো করেছি। এবং এখানে এই সময় যদি আমরা দেখতে পাই আমরা আল্লাহ তাআলা আমাদেরকে লিড করার সুযোগ দিয়েছে। এবং এখানে আমরা যদি দেখতে পাই ওই সময়ে যাত্রাবাড়ি, মিরপুর, রামপুরা, বাড্ডা থেকে শুরু করে সারা দেশের স্বতঃস্ফূর্ত মুক্তিকামী জনতা তারা রাস্তায় নেমে পড়েছিল। তারা ফেসিবাদ মুক্ত বাংলাদেশ বিনির্মাণের জন্য তাদের বুক পেয়ে তারা পেতে দিয়েছিল। এবং তাদের শক্তির মাধ্যমে আজকে আমরা ফেসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি আলহামদুলিল্লাহ। এবং ওই সময়ে যে ইন্টারনেট ব্ল্যাক আউট অবস্থায় ছিল, ওই সময় সারা দেশে অফলাইনে একটা নেটওয়ার্ক তৈরি করতে হবে। সে অফলাইনে নেটওয়ার্ক তৈরির কাজটা করেছিল আমাদের বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি ছিল এবং কেন্দ্রের বর্তমান সাহিত্য সম্পাদক সিফাতুল্লাহ ভাই। এবং এর পরবর্তীতে 25 তারিখের পরে আমাদের সবাই দেখা গেছে হচ্ছে মানে অনেকে হতাশ, আর সম্ভব না, হাসিনা টিকে গেছে, এখন আবার হচ্ছে আমাদের ক্যাম্পাসে ফিরতে হবে। অনেকের এই ধরনের বিভিন্ন ধরনের পরামর্শ আসছিল, কিন্তু আমরা শপথ দিলাম যে এতগুলো মানুষের জীবন গেল, প্রায় 600 থেকে 700 মানুষ শহীদ হলো, এই শাহাদাতের সাথে, এই শহীদের সাথে আমরা বিট্রে করতে পারি না। ফেসিবাদ মুক্ত বাংলাদেশ বিনির্মাণ আগ পর্যন্ত আমরা আমাদের লড়াই চালিয়ে যাবো ইনশাআল্লাহ। সেখানে যদি আমি একজন থাকি, একা আমরা লড়াই চালিয়ে যাবো ইনশাআল্লাহ। সে আলোকে আমরা তখন আমাদের মূল সমন্বয়ক যে 6 জন ছিল প্রথম স্তরের, আমরা যখন তাদেরকে গুম করে ফেলা হলো, তাদেরকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হলো, তখন দ্বিতীয় সারির যারা সমন্বয়ক ছিল আমরা তাদেরকে সেফ হোমের ব্যবস্থা করলাম। এবং ওই সময়ে আপনারা জানেন আল জাজিরার অনুসন্ধান ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট জুলকারনাইন সাইদ ভাইও আমাদেরকে বিভিন্নভাবে হেল্প করেছিল। এবং দেশীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, তাদের সাথে আমার রেগুলার যোগাযোগ হতো। এবং ওই সময় সিকিউরিটি কনসার্নের কারণে আমি সালমান নামে আমি সবার সাথে যোগাযোগ করতাম, যেহেতু সমাজের মাথায় রাখতে হবে। তো সালমান নামে আমি সবার সাথে যোগাযোগ করতাম, অনেকের সাথে তখন যোগাযোগ করতো, তখন তাদেরকে আমরা সেফ হোমের ব্যবস্থা করেছিলাম। এবং প্রথম শহীদদের যে তালিকা প্রকাশ করা হয় স্টুডেন্টস এগেইনস্ট অপারেশন নামে একটি প্ল্যাটফর্ম থেকে আব্দুল হান্নান মাসুদ প্রেস কনফারেন্সের মাধ্যমে পেশ করেছিল, সেই তালিকাটা আমরা তৈরি করেছিলাম। 19 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত আমরা প্রতিদিন আমাদের অনেকগুলো টিম আমরা ভাগ করে নিয়েছিলাম। তখন আমাদের একটা টিম তারা প্রত্যেকটা হাসপাতালে যেত, হাসপাতালে গিয়ে লাশের স্তূপ পড়ে আছে, সেখানে গিয়ে
তাদের পরিচয় যতটুকু পারা যায় সেটা আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করতাম, এবং এই আলোকে আমরা তালিকা প্রকাশ করেছিলাম, এবং এটাই ছিল সর্বপ্রথম শহীদদের তালিকা। এরপরে যে কর্মসূচিগুলো হয়েছে 2 তারিখ পর্যন্ত, প্রত্যেকটা কর্মসূচিগুলো সবার সাথে পরামর্শ করে, যতগুলো স্টেক হোল্ডার ছিল এখানে সকল অংশীজনদের সাথে পরামর্শ করে আমরা সার্বজনীনভাবে আমরা আমাদের কর্মসূচিগুলো প্রণয়ন করার চেষ্টা করতাম। এখানে যে রিমেম্বারিং আওয়ার হিরোজ, মার্চ ফর জাস্টিস, চোখে এবং মুখে লাল কাপড় বেঁধে প্রতিবাদ জানানো, শোককে প্রতিহত করা, এইভাবে যতগুলো কর্মসূচি ছিল সবগুলো কর্মসূচিতে আমরা সবার সাথে পরামর্শ করে এবং সমন্বয়কদের সাথে পরামর্শ করে আমরা এগুলো নির্ধারণ করার চেষ্টা করতাম। আলহামদুলিল্লাহ এর প্রেক্ষিতে আমরা শেষের দিকে দেখতে পেয়েছি মার্চ ফর জাস্টিস প্রোগ্রামের মাধ্যমে শিক্ষার্থীরা আবার এবং আপামর ছাত্র জনতা তারা আবার মাঠে নেমেছে, এবং এর প্রেক্ষিতে পরবর্তীতে আমরা 2 তারিখ যখন মূল সমন্বয়কদের মুক্তি হয় এবং তাদের সাথে সমন্বয় করে 3 তারিখ অসহযোগ আন্দোলন এবং 1 দফা ঘোষণা করা হয়। এরপর হচ্ছে 4 তারিখ যে শাহবাগে প্রোগ্রাম হয়, সেই প্রোগ্রামের পরবর্তীতে 5 তারিখ ফতেহ গণভবনের মাধ্যমে আমরা ফেস্টিভ্যাল মুক্ত আলহামদুলিল্লাহ বাংলাদেশ পেয়েছি। আলহামদুলিল্লাহ। তো এইভাবে যদি আমরা প্রতিদিনের চিন্তারণ করি, প্রত্যেকটা সেকেন্ডের সাথে 5 জুন থেকে 36 জুলাই পর্যন্ত প্রত্যেকটা সেকেন্ড সমন্বয়কদের সাথে এবং বাকি অংশগ্রহণদের সাথে আমরা যুক্ত ছিলাম। কিন্তু আমরা বলছি না, জাস্ট কিছু আইডিয়া আপনাদের সাথে শেয়ার করেছি। আমরা দেখতে পাচ্ছি হিস্ট্রিক্যাল করাপশন হচ্ছে, ভিত্তি ইতিহাস রচনা করার জন্য বিভিন্ন পক্ষ এখানে চেষ্টা করছে। আমাদের কথা হচ্ছে এখানে যে যতটুকু কাজ করেছে সেই সত্য জানার অধিকার সবার আছে, সবার এই সত্যটা জানা দরকার। অনেকে বলছেন শিবির তাদের শহীদদের তালিকা প্রকাশ করছে না, শিবিরের এখানে কোনো কন্ট্রিবিউশন নেই। শিবির শেষের দিকে এখানে আন্দোলনে আসছে। তো আমরা তাদেরকে বলতে চাই, ইসলামী ছাত্র শিবির এই আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত 5 জুন থেকে 36 জুলাই পর্যন্ত পলিসি মেকিং এবং মাঠ পর্যায়ে বাস্তবায়নের সাথে ইসলাম ছাত্র শিবির যুক্ত ছিল। গত 16 বছরের ফেস্টিভালের বিরুদ্ধে যে লড়াই হয়েছে সেই লড়াইয়ের অগ্রসেনানী অগ্রযোদ্ধা ছিল ইসলাম ছাত্র শিবির।